আমার মনে হলো যে এই স্টোরিটা অমুক পার্টির ফেভারে যাচ্ছে, আমি দাগিয়ে দিলাম যে এই রিপোর্টার হচ্ছে ওই পার্টির ফেভারে করছে। এটা আমার হাতে নেই। আমি মনে করি যে এখনও স্বাধীনভাবে খবর করা যায়। আমি আমার আগের কর্মস্থলেও করেছি, আমি আমার এই কর্মস্থলেও করি। ভারতের যারা ভোটার্স তারা অত্যন্ত সচেতন, এবং তারা যে অত্যন্ত সচেতন, পলিটিক্যালি সচেতন, এবং তারা তাদের ভোটের গুরুত্বটা বোঝেন। এটা ইন্দিরা গান্ধীকেও তারা বুঝিয়েছেন, এটা বাজপেয়ী সরকারকেও তারা বুঝিয়েছেন, এটা মমতা ব্যানার্জিকেও তারা বুঝিয়েছেন, এটা নরেন্দ্র মোদীকেও তারা বুঝিয়েছেন। পলিটিক্যাল কভার করতে গেলে যে কোনো সাংবাদিকই কভার করতে যায় তাকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পরিচয় দাগিয়ে দেওয়া হয়। তা তোমার কি মনে হয় যে এই ব্যাপারটা এড়িয়ে চলা কি সম্ভব, নাকি সবসময় কোনো একটা পার্টির দিকে ঝুঁকেই একজন রিপোর্টারকে কভার করতে হয়? মানে কেন কভার করতে হবে কোনো পার্টির দিকে ঝুঁকে? আচ্ছা, এবার দাগিয়ে দেওয়া হবে কিনা সেটা তোমার হাতে নেই। সেটা কখনো তোমাকে আমাদের প্রবলেম হচ্ছে কি যে এই স্টোরিটা আমার পছন্দ হলো না, আমার মনে হলো যে এই স্টোরিটা অমুক পার্টির ফেভারে যাচ্ছে, আমি দাগিয়ে দিলাম যে এই রিপোর্টার হচ্ছে ওই পার্টির ফেভারে করছে। এটা আমার হাতে নেই। দাগিয়ে দিলেও কেউ দেখে যায় এমনটা নয়। তো তুমি আছো, তুমি তোমার মতো স্টোরি করবে। তুমি যদি তোমার কাজটা করো, সেই স্টোরিটা কার ফেভারে যাচ্ছে কার এগেনস্টে যাচ্ছে সেটা তোমার দেখার দরকার নেই। আমরা বেশি পার্ট আপ হয়ে যাই হচ্ছে রিয়াকশনে, লোকের রিয়াকশনে। তো আমি দেখেছি, আমি আমার এত বছরের ক্যারিয়ারে দেখেছি যে কখনো লোকের মনে হয়েছে যে এই যে অ্যাঙ্গেলে স্টোরি করছে এটা তো অমুক পার্টির ফেভারে যাচ্ছে, তখন সেই পার্টির হয়ে দাগিয়ে দিয়েছে। এবং আমি নিজেই শুনি, নিজেই মানে একটা সময় এমনও বলা হতো যে কোনো এক পার্টির এমপি, উনি প্রয়াত হয়েছেন, জাস্ট সারনেমের কারণে আমাকে বলা হতো যে আমি নাকি তার মেয়ে। ঠিক আছে, এবার অনেকে সেটা বিশ্বাস করতেন। তো আমার পক্ষে তো মাইক নিয়ে প্রত্যেকে বলার কোনো দরকার নেই, আর দায়ও পড়েনি যে না আমি তা নই। আবার পরে যখন অন্য স্টোরি যাচ্ছে তখন হয়ে গেল যে না এ তো এর দিকে টেনে করছে। এটা তোমার হাতে নেই। বাট তুমি যদি তোমার যে কাজটা করছো সেই কাজটাতে তুমি যদি শিওর থাকো যে আসলে তুমি তোমার ফ্যাক্ট বেস, তোমার যে কালেক্ট করা ইনফরমেশন তার উপর দাঁড়িয়ে তুমি স্টোরিটা করছো, তাহলে বাকি কিছু নিয়ে তোমার ভাবার দরকার নেই। আরেকটা আমি খুব নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করছি, যেটা মানে আমি তোমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি না, অ্যাজ এ হোল সিনারিওটা জিজ্ঞাসা করছি। ধরো একজন সাংবাদিক আছেন, তিনি নিরপেক্ষ থাকতে চান, কিন্তু মানে পরিস্থিতির খাতিরে তাকে কি হাউসের যে পলিটিক্যাল ভিউ আছে সেটার সাথে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয় বাংলাতে? দেখো, আমি এটা মনে করি না। আমি মনে করি যে এখনও স্বাধীনভাবে খবর করা যায়। আমি আমার আগের কর্মস্থলেও করেছি, আমি আমার এই কর্মস্থলেও করি। এমন না যে আমাকে গান পয়েন্টে কেউ এই পলিসি এটা ধরে যেতে হবে এরকমটা করে। কিন্তু আমাকে, যেটা আমি আগেই বললাম, যে আমি একটা খবর করছি, এক দলের মনে হচ্ছে যে না এ অমুক পার্টির হয়ে খবরটা করছে, তখন হঠাৎ আমাদের মধ্যে কেউ কেউ ভীষণ এক্সপ্লেনেশন দিতে চাই, এবং তখন নিজেকে মানে সেভ করতে আমরা বলি যে মানে আমাদের কি করব, এডিটোরিয়াল পলিসি কোম্পানি চাপিয়ে দিচ্ছে। আমি যেটা করি তার ওনাস আমি নিজে নিই, এবং আমি খুব জোর দিয়ে বলছি ডেফিনেটলি চ্যানেলের বা যে কোনো হাউসের, নট অনলি চ্যানেল, একটা এডিটোরিয়াল পলিসি থাকে। কিন্তু এডিটোরিয়াল পলিসি যাই থাক না কেন সেটাকে কখনো আমাকে কেউ বলেনি যে সত্যি যেটা সেটার সঙ্গে কম্প্রোমাইজ চাপিয়ে দেওয়াটা হয়নি। কম্প্রোমাইজ, সত্যিটার সঙ্গে কম্প্রোমাইজ করো, এটা আমাকে কেউ কখনো বলেনি। না আমার আগের কর্মস্থলে করেছে, সেখানে আমি 18 বছর কাজ করেছি, না আমার বর্তমান কর্মস্থলে কেউ করে। তো এটা যদি আমি বলি, এটা আমার যে কোম্পানি, আমার যে পূর্বতন কোম্পানি এবং বর্তমান কোম্পানি, তার সঙ্গে অবিচার করা হবে ডেফিনেটলি। যাই হোক, 26-এর ইলেকশন আসছে, আর তোমার কি মনে হয় যে এই যে একটা জনমানুষের ভোট বলা চলে, সবাই ভোট দেবে, কারণ এটা তো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নয় যে একটা সেকশন ভোট করছেন, এই ধরনের ভোটগুলোতে সংবাদ মাধ্যম বা সাংবাদিকের ইনফ্লুয়েন্স কতটা কাজ করে এবং গুরুত্বপূর্ণ? সংবাদ মাধ্যম বা সাংবাদিকের কাজ হলো যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে তুলে ধরা।
সংবাদ মাধ্যম এখন আমি মনে করি যে আইডিয়ালি আমাদের কাজ হচ্ছে যে সমাজের দর্পণ আমরা। এবার আমার এরকম কোনো উচ্চ ধারণা নেই নিজের সম্পর্কে যে আমি বিরাট জনমত তৈরি করতে পারি বা জনমত তৈরি করে আইদার শাসক বা অপোজিশন তাকে ভীষণ ইনফ্লুয়েন্স করতে পারি। আমি বিশ্বাস করি ভারতের যারা ভোটার্স, ভারতের, আমি শুধুমাত্র বাংলার বলছি না, তারা অত্যন্ত সচেতন, এবং তারা যে অত্যন্ত সচেতন, পলিটিক্যালি সচেতন, এবং তারা তাদের ভোটের গুরুত্বটা বোঝেন। এটা ইন্দিরা গান্ধীকেও তারা বুঝিয়েছেন, এটা বাজপেয়ী সরকারকেও তারা বুঝিয়েছেন, এটা মমতা ব্যানার্জিকেও তারা বুঝিয়েছেন, এটা নরেন্দ্র মোদীকেও তারা বুঝিয়েছেন। তারা জানেন যে কোথায় তোমার মনে থাকবে এবার যখন ইলেকশন হচ্ছে, জেনারেল ইলেকশন, এবং যখন প্রায় অপোজিশন বলে কিছু নেই, ইন্ডিয়া জোট তেমন দানা মারতে পারেনি, কংগ্রেস বোঝাই যাচ্ছে যে তারা এতটা প্রবল প্রতিপত্তি নেওয়া বিজেপিকে সেভাবে কাউন্টার করতে পারবে না, এবং বিজেপি যেখানে 400 পার বলছে, এবং মোটামুটিভাবে কারোর সাথে আলোচনা করলে তারা বলছে যে আরামসে 350। তো আমি কাউন্টিংয়ের আগের দিন একটা পোস্ট দিয়েছিলাম, আমার একটা গাট ফিলিং বলছিল যে যেহেতু একটা ভীষণ শোরগোল চলছে যে এবার যদি 400 পার করে নরেন্দ্র মোদী আসে তাহলে ওরা সংবিধান বদলে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, মানে সবাই মনে করছিল যারা আসবে এবং দে উইল ডু হোয়াট এভার দে ওয়ান্ট। তো আমার তখন ওই লেখাটাতে একটা ছিল যে নাকি না, আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মানে 400 পারের টার্গেট সেটা পূরণ করতে পারবে নাকি জনগণ তারা ভারতীয় রাজনীতির যে ল অফ অ্যাভারেজ সেটাতে হচ্ছে রথের চাকাটাকে একটু ব্রেক দেবেন। পোস্ট আমি পড়েওছিলাম, এক্স্যাক্ট মনে পড়ছে না, যে যাতে সরকারটা এলো, অফকোর্স অপোজিশন নেই, নরেন্দ্র মোদী সরকার তার গত 10 বছর ধরে যেভাবে চালিয়েছে তাতে তাদের এখনই পতন হোক সেটা হয়তো ভারতের মানুষ চাইছেন না, কিন্তু ব্রেকটা, যে কশনটা, যে তোমাকে কোথাও একটা কন্ট্রোল, একটা চেকস অ্যান্ড ব্যালেন্স। তো ইলেকশন তো তাই হলো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, বিজেপি এনডিএ ক্ষমতায় এলো, এবং সেখানে দাঁড়িয়ে চেকস অ্যান্ড ব্যালেন্স, মানে ইট ওয়াজ আনএক্সপেক্টেড। মানে 240 যেটা বিজেপির ফিগার ছিল, আমি আনএক্সপেক্টেড বলবো, আমি বলছি এখানেই ভারতের জনগণ চান আমি যাই বলি তুমি যাই বলো, বিরাট পণ্ডিতরা বোদ্ধারা যাই বলুক না কেন, ভারতের জনগণ জানেন যে আমাকে কি করতে হবে। তারা মনে করলেন যে আমরা নরেন্দ্র মোদীরই প্রধানমন্ত্রী হয়ে আসা উচিত, কিন্তু ব্রেকটাও থাকা উচিত, শক্তিশালী বিরোধী। শুধু তাই নয় যে আমাকে এখন একটা বিল পাস করাতে গেলে আমাকে এনডিএর মতামত নিতে হবে, শুধু বিজেপি দিয়ে আমি সেটা পারবো না। এক্স্যাক্টলি। তো এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স, ভারতীয় গণতন্ত্রে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে, এবং ভারতের ভোটাররা খুব ভালো করে জানে, এবং যে কারণে আমাদের ডেমোক্রেসি এত স্ট্রং। আমাদের চারপাশে যদি দেখি অন্য দেশ আর আমাদের দেশ, আমাদের ডেমোক্রেসি এত স্ট্রং। অবভিয়াসলি। তুমি পলিটিক্যালটা এতটা কভার করো, আমি তোমার একটা সাধারণ মানুষের সিনারিও বলছি, যে ধরো আজকের ডেটে যদি ইন জেনারেল কোনো ফ্যামিলি দিয়ে কোনো ছেলে মেয়ে কলেজে যাচ্ছে বা ইত্যাদি জায়গায়, বাড়ির লোকের একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাবু বেশি রাজনীতির মধ্যে জড়াস না, বা এই রাজনীতির মধ্যে জড়ানোটা ভালো না, ওই লোকগুলো অন্যরকম হয়। কিন্তু রাজনীতি তো গোটা দেশকে চালাচ্ছে। রাজনৈতিক পরিবেশের কি কি সমস্যা তুমি দেখতে পাও বর্তমান পলিটিক্যাল সিনারিওতে, রাজ্য হোক বা দেশে? এই ইমেজ খারাপটা হলো কেন? দেখো, ইমেজ খারাপ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ডেফিনেটলি পলিটিক্সের সঙ্গে করাপশন সেটা ভীষণভাবে এসেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সবসময় বলবো যে করাপশন কিন্তু সমাজেরও একটা ইস্যু। আমি যদি তোমায় ঘুষ না দিই, তুমি ঘুষ নিতে পারবে না। সো আমি তোমায় ঘুষ দিচ্ছি আর তুমি নিচ্ছ, আর আমি বলছি তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ, এটা হতে পারে না। যদি আমরা ঠিক করি যে কেউ কারো কাছ থেকে আনডিউ ফেভার নেব না, আবারও বলছি আনডিউ ফেভার নেওয়া আর প্রয়োজনে, হ্যাঁ ডেফিনেটলি কেউ যদি ভীষণ মুমূর্ষু একজন রোগী, তাকে ভর্তির জন্য কি কেউ চাইবেন না যে তার সমস্ত রকমের কন্ট্যাক্টস দিয়ে তাকে যদি বাঁচানো যায় সেটা? কিন্তু এখানেই না, মানে তোমাকে জাজটা করতে হবে। তার মানে তুমি জাস্ট ফ্রিতে ক্রিকেট ম্যাচের টিকিট
পাবে, এটা তোমার যদি সেন্স অফ এন্টাইটেলমেন্ট হয়, বা তুমি ফ্রিতে এটা পাবে, ফ্রিতে ওটা পাবে, আরে অমুকের সঙ্গে তো আমার ভীষণ চেনা জানা, তা আমি বললেই আমি অমুক জায়গায় একটা ফ্ল্যাট কিনে নিতে পারি, তমুক জায়গায় এটা করে নিতে পারি, এগুলো থেকে নিজেকে আলাদা রাখাটা খুব জরুরি। আমরা তো পাওয়ার করিডোরে ঘোরাফেরা করি, দিনের শেষে ওই পাওয়ারটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে, যে ইউ আর জাস্ট আ কমন পার্সন।